নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব শ্রী বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ২ নম্বরী বউ। শুনতে থাকুন আজকের গল্প ২ নম্বরী বউ। প্রথম বউটা পালিয়ে যাওয়ার পর মহাদেব এখন যমুনার দিকে ঝুঁকেছে। তাই নিয়ে দুটো চারটে কথা যে না হয় এমন নয়, কিন্তু পরোয়া করে না মহাদেব। বয়স তো আর কম হলো না, ওসব নিয়ে আর মাথা ঘামালে চলে না। শালঝুরি কলিয়ারি থেকে ৩ কিলোমিটার এগিয়ে এলে ন্যাশনাল হাইওয়ের পাশে মহাদেবের চটি। লোকে বলে বোম বাবার চটি। বাবা অর্থাৎ মহাদেব সারাদিনই ধুনি জ্বলে। সারাদিন তো বটেই, সারা রাতও। চটির উনুনে কখনো আগুন নেভে না, নেভালে চলে না। ২-৪টে লরি আর ২-১০টা খদ্দের নেই এমন কোনো সময় যায় না ওখানে। তার সেই চটি নিয়েই পড়ে আছে মহাদেব। জীবনের প্রায় ৩০টা বছর এই চটি নিয়েই কাটিয়ে এলো। এই বয়সে এসে কে কি বলল তা নিয়ে আর কে মাথা ঘামায়। প্রথম বউটার নাম ছিল দেবী। হিন্দু মতে মালা বদল করে মহাদেব বিয়ে করে নিয়ে এসেছিল দেবীকে। অত ভালো একটা নাম, অথচ দেবীর দেহ ছিল না শরীরে। মাথা গরম হয়ে যেত। মহাদেব চিৎকার করে ডাকত, রাক্ষসী। না কুড়োল ছুঁড়ে ২-১বার যে দেবীকে রক্তাক্ত না করেছে এমনও নয়। বিয়ের পরে মাস ২ হয়তো ভালো মতোই কেটেছিল। তারপরই অশান্তি আর অশান্তি। একদিন ঘুম থেকে উঠে মহাদেব দেখে দেবী নেই। কোনো রকম জানান না দিয়ে দেবী সেই যে চটি ছাড়া হলো, আর কোনোদিন এমুখই হয়নি। মহাদেব প্রথমটায় বিশ্বাসই করতে পারেনি দেবী চিরকালের মতো চলে যাবে। ভেবেছিল রাগ পড়লেই আবার ফিরে আসবে, কিন্তু না, আর ফিরে আসেনি বউ। কোথায় কোন আঘাটায় গিয়ে এখন পচে মরছে কে জানে। মরুক গে, যার কপালে যা আছে তাকে খণ্ডাবে। দেখতে দেখতে দিনগুলোর পার হয়ে যাচ্ছিল। ঘাড় গুঁজে চটিটাকে নিয়ে কাটিয়ে দিচ্ছিল মহাদেব। নিজের হিম্মতেই গড়ে তুলেছিল চটিটাকে। প্রথম যখন শুরু করে চটিতে ছিল তখন মাত্র গোটা ৩ বেঞ্চ। এখন সেখানে রাশি রাশি চৌপায়া। প্রয়োজন হলে একসঙ্গে ৫০ জন লোককেও শুতে দিতে পারে মহাদেব। এখন যেমন ইচ্ছে তেমন পয়সা নাড়াচাড়া করতে পারে মহাদেব। কেবল চটিটারই ভোল পাল্টে দেয়নি। চটি থেকে হাত ৫০ তফাতে নিজের জন্য ২ কামরার কোঠাও বানিয়ে নিয়েছে। ২ কোঠার একটাতে থাকে মহাদেব, আর একটা হয়েছে গুদাম। বাড়ির সামনে একটা পুকুর কাটিয়েছে। বছর বছর চারা পোনা ছাড়ে, জেলে আনিয়ে মাছ ধরায়। চাঁদনি রাতে কখনো কখনো কোঠার বারান্দায় বসে জল দেখে মহাদেব। খুবই না হয়েও কেমন যেন রোমাঞ্চ অনুভব করেও। তা এইভাবেই হয়তো বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারত। কিন্তু এমন দিনে ওর চোখে ঘোর লাগিয়ে দিল যমুনা। বেশ মনে পড়ে মহাদেবের। মেয়েটা যেদিন প্রথম এসে উদয় হলো সেদিন পরনে ছিল বিকিরির পোশাক। ২০-২২ বছরের যুবতী, অথচ খেতে না পাওয়া শুকনো চেহারা। রুগ্ন চেহারার মধ্যেও মুখখানা যেন টলটল করে ভাসছিল। ওরকম কত ভিকিরি তো এঁটোকাটা খেতে আসে। প্রথম দিকে তেমন নজর দেয়নি মহাদেব, বরং দাঁত মুখ খিচিয়েই উঠেছিল। এটা কি লঙ্গরখানা যে চাইলেই খাবার পাওয়া যাবে? ভাগ ভাগ বলছি। যমুনা এক চুলো নড়েনি। মহাদেব দড়ির খাটিয়ায় বসে পেঁয়াজ কাটছিল। এক হাতে ছুরি আর এক হাতে পেঁয়াজ, পরনে উড়ু কার করা লুঙ্গি। মেয়েটা দাঁড়িয়েই আছে দেখে আবার তাকায় মহাদেব। খেটে খেতে পারিস না? কাজ করে রোজগার করতে গায়ে ব্যথা লাগে, তাই না? যমুনা ঝিমোনো গলায় জবাব দিল,
কাজ পাই না যে বাবু। আবার এক পলক তাকায় মহাদেব। কাজ চাই? কাজ করবি? যমুনা তাকিয়েই থাকে। বাড়ি কোথায় তোর? আমার প্রশ্ন করে মহাদেব। যমুনা বলে, শালঝুরির একটু আগে। বাড়িতে আর কে আছে? আগে সবাই আছে, কিন্তু আমাকে কেউ দেখে না, কেউ খেতে দেয় না। চুরি টুরি করার অভ্যাস আছে? যমুনা কেমন ফোঁস করে ওঠে। কোনোদিন কারোর একটা কড়িও চুরি করিনি গো, কখনো ইজ্জতও খোয়াইনি। হ্যাঁ। হো করে হেসে উঠেছিল মহাদেব। হ্যাঁ ইদ্রিস, শুনে যা শুনে যা, বলে কি ইজ্জত খোয়াইনি? ইদ্রিস চটির কুক। ইদ্রিস ছাড়া আরো দুটো ছোকরা আছে চটিতে, মূলা আর যষ্টি। দুটো ছোকরাতে সব দিক ঠিক সামলানো যায় না। মহাদেব হাসি থামিয়ে বলল, ঠিক আছে, যা এখনই কাজে লেগে যা। বাসন ধুবি, ঝাড়ু লাগাবি, খদ্দের এলে মিষ্টি হেসে জলের গ্লাস এগিয়ে দিবি। কি পারবি তো? যমুনা তাকিয়েই থাকে, কথাটা যেন বিশ্বাস করতে পারে না। কি হলো? যদি কাজ করতে চাস লেগে পড়, দুবেলা পেট ভর খাওয়া পাবি। দিন সাথে কাজ করবার পর যদি পছন্দ হয়, তখন তোকে মাস গেলে কিছু কিছু মাইনে দেব। যা 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 গে, ওই বালতি নিয়ে যা, খাবার জল ভরে দে ড্রামে। যমুনা চটির কাজে লেগে পড়ল। কাজ বেশ পরিষ্কার, তাছাড়া খাটতেও পারে। দিন চারেকের মধ্যে ওর গায়ে মাংস লাগলো, গায়ের রং চিকনাই হলো। একটি মাত্র কাপড়ে আসা মেয়ে কোন জাদু বলে তাই কেচে কুচে ফিটফাট। মাথায় তেল চিরুনি ছোঁয়া লাগায়, চেহারাটা সত্যি মারমার হয়ে উঠল। না, কে বলবে এই যমুনাই কয়েকদিন আগের যমুনা? সম্ভ্রম বেড়ে গেল মহাদেবের। কাপড় কি একটাই? আর কাপড় নেই? যমুনা বেশ সড়গড় হয়ে উঠেছিল চটিতে। এখন ওর চোখও কিছু কিছু কথা বলে। যমুনা বলল, একটা কিনে দাও না গো শাড়ি, এই শাড়িতে আর কত সেলাই করি। শাড়ি আর গামছা কিনে দিল মহাদেব, কিন্তু শাড়ি গামছা ওর হাতে তুলে দেবার আগে একটু রসিকতা করে নিল। এরপর আবার গয়না চাইবি না তো? চোখ নাচিয়ে হেসেছিল যমুনা গদ গদ খুশিতে। আর সেই হাসিটাই যেন কাল হলো মহাদেবের। তরতাজা 20-22 বছরের একটা যুবতীকে যেন ভগবানই ওকে পাইয়ে দিলেন। এখন ইচ্ছে করলেই নিজের ঘরে তুলে ওকে মাথার মণি করে রাখতে পারবে মহাদেব। এই যমুনা, এই, গলার স্বর ভারী করে ডেকেছিল মহাদেব। পুরুষের এই স্বর কোন নারী না চেনে? যমুনা আড়ষ্ট হয়ে তাকিয়ে থেকেছিল। উত্তর দেওয়ার কোনো প্রয়োজন হয় না এসব ডাকের। রাতে যে এখানে থাকিস অসুবিধা হয় না? যমুনা মাথা নাড়ে। না, অসুবিধা কি? না মানে এরকম উদম জায়গায় তোর একা শোয়াটা ভালো দেখায় না। কবে কেউ উজ্জুতি পাকিয়ে দেবে, আমি ঝামেলায় পড়ে যাব। কি উজ্জুতি? নেকা বুঝিস না কি উজ্জুতি? সারা রাত তো কত রকমের লোক আসে, মদ ফদের কারবারও চলে। পেটে মদ পড়লে মানুষের মাথার কি ঠিক থাকে নাকি? যমুনা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, আমি তাহলে আজ থেকে বাড়ি চলে যাই, ভোর হলে না হয় আমি রোজ চলে আসব। বাড়ি? বাড়ি কি তোর এখানে? যেতে আসতেই তো রাত কাবার হয়ে যাবে। বরং আমি বলি কি, আমার ওখানেই আজ থেকে রাতে থাকবি, নিশ্চিন্তে ঘুমোতে পারবি। যমুনার নাকের পাটা ফুলতে শুরু করে। এখানেও কোনো অসুবিধা নেই, ও আমি এখানেই ভালো আছি।
মহাদেব বিড়বিড় করে ওঠে। কেন কেন? আমার ওটা কি কালো আবলুসের মতো মুখ, নাকি ভয়ঙ্কর বাঘের খাঁচা যে ভয় পাচ্ছিস? না বাবু, ভয় পাবো কেন? ভয় পেলে কি আর একা কাজ করতে আসি? তাহলে আমার ওখানেই থাকবি। আমার ওখানেই গুদাম ঘরে একটু ঝেড়ে পুছে নিলে শুতে পারবি, তুই নিশ্চিন্তে ঘুমোবি। যমুনা বলে, রাত হোক, রাত হোক তো দেখা যাবে, বলে সরে পড়ে। বিকেলবেলা কয়েকটা বুনো ফুল খোঁপায় গুঁজে ঘুরঘুর করে যমুনা। চলন বলন সবকিছুই যেন একটু অন্যরকম হতে থাকে ওর। ইদ্রিস বিড়ি ফুঁকতে ফুঁকতে একবার রসিকতা করল। যমুনাদির কপাল তাহলে ফিরল? কিরকম? চাউনিতে চাপা তিরস্কার ফুটিয়ে তোলে যমুনা। বোম বাবার চটির মালকিন হতে যাচ্ছ? দেখো বাবা, চাকরি যেন না যায় আমাদের, আমরা গরিব চাপোষা মানুষ। যমুনা হাসে। কত রস দেখো, এখানে একটু নিরিবিলিতে শোবো তাও সহ্য হলো না, কি জ্বালা বল দেখি। মাথার মনি করে রাখবে গো, প্রথম বউটা পালিয়ে গিয়ে একেবারে ঠুটো করে গেছে। চেষ্টা করে দেখো না তুমি, যদি আবার চাঙ্গা করে তুলতে পারো, তোমার কপালই ফিরবে যমুনা দি। ইস, ভারী বয়ে গেছে আমার। যমুনা দাঁড়ায় না, পরপর দুটো লরিও এসে পড়েছিল। এখনই হয়তো চায়ের অর্ডার আসবে। মালতি ভর্তি জমা হওয়া চায়ের কাপ ডিশ নিয়ে ও পুকুরের দিকে এগিয়ে চলে। মহাদেব আজকাল আর সারা রাত চটিতে থাকে না, আগে দিনরাত সারাক্ষণই চটিতে কাটাতো। এখন ইদ্রিসদের উপরই ভরসা করে রাতের দায় দায়িত্ব সব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে। ইদ্রিসটা 2-4 পয়সা এমনিতেও সরাবে, অমনিতেও। তাছাড়া নিজের বানানো বাড়ি, রাতের ঘুমটা অন্তত সেখানে দেওয়ার একটা সুখ আছে। আসলে মহাদেব আজকাল বড্ড আয়েসি হয়ে গেছে। বয়স তো আর কম হলো না, প্রায় 50 হতে আর বাকি কি। বয়সটা যে সত্যি সত্যি হয়েছে এটা যেন আরও টের পাচ্ছিল যমুনাকে দেখবার পর থেকেও। মেয়েটার চোখ দুটো সত্যি সত্যি ধারালো ছুরির মতো, পোঁজ বসায় যেন হৃৎপিণ্ডে। অথচ রক্ত ঝরা বুক নিয়ে কেবল হা হা করা ছাড়া আর গতি কি? মহাদেবের ঘরে ছোট্ট একটা আয়না আছে। আয়নায় আজকাল ঘন ঘন মুখ দেখে মহাদেব। আয়নার মহাদেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি গো, কত বয়স হলো? আরও খুঁটিয়ে খুঁটিয়ে আয়নার মানুষটাকে দেখে মহাদেব। 30-25 বলে কি চালিয়ে দেওয়া যায় না? চোখের নিচে কালো একটা ছায়ার মতো দেখায় যে। যমুনা কি ওর বয়সটাকে পুরোপুরি ধরে ফেলেছে? ধরে ফেলেছে বলে অত দূরে থাকতে চায়? তাই বা কি করে হয়? ভিক্ষে করেই তো খাচ্ছিল, তবু যে যে কাজে ঢুকিয়েছে কৃতজ্ঞতা বলেও তো মানুষের একটা কথা আছে। মহাদেব 9টা বাজে না বাজে নিজের ডেরায় এসে ঢুকে পড়ে। যমুনা এখনো চটির কাজে ব্যস্ত। রাত 11টার আগে কি ইদ্রিসটা ওকে ছাড়বে? অথচ তেমন যদি চালাক হয় আগেই কেটে আসতে পারে। একবার এপাশ ওপাশ তাকায় মহাদেব, হাতে 6 ব্যাটারির টর্চটা দূরে জঙ্গলের দিকে ফেলে। একবার পুকুরে চলেও আকাশের তারা দেখে, ভারী ভালো লাগে। তারপর কি খেয়াল হওয়ায় ঘর থেকে একটা মাদুর এনে দাওয়ায় বিছিয়ে শুয়ে পড়ে। পাশের গুদাম ঘরটা খোলা, খুলেই রেখেছে মহাদেব। বিকেলে নিজের হাতে ঘরের খানিকটা অংশ পরিষ্কার করে গেছে যমুনা। রাতে এখানে এসে শোয়ার কথা ওর। মাদুরে শুয়ে ফাঁ করে তাকিয়ে থাকে মহাদেব। কেমন যেন দেবীর কথা মনে পড়তে থাকে ওর। ছোটি ছেড়ে কোথায় যে পালালো কে জানে। তা যেখানেই পালাক, এখন কি সুখে আছে ও?
নাকি মহাদেবকে সাপসাপান্ত করতে করতে চিরকালের মতো বিদায় নিয়েছে দেবী? কেমন যেন খারাপ লাগতে থাকে সময়। বউটাকে অত মারধর না করলেও হতো। বিয়ের পরদিন থেকে কি যে ওর মাথায় চেপেছিল ভগবানই জানেন। একটা দীর্ঘশ্বাস ছাড়ে মহাদেব। যমুনা যদি রাজি থাকে, যমুনাকে সারা জীবন আঁকড়ে রাখার দায়িত্ব নিতে পারে মহাদেব। পয়সার তো আর অভাব নেই। শেষ জীবনটা অন্তত যমুনাকে নিয়ে কাটিয়ে যেতে পারে ও। না। আরো খানিক্ষণ মাতুরে শুয়ে এপাশ ওপাশ করে মহাদেব। যমুনাটা মিছিমিছি দেরি করছে। আবার এপাশ ওপাশ টর্চ ঘোরালো। হাইওয়ে দিয়ে শাঁসা করে গাড়ি ছুটে যাওয়ার শব্দ পায়। দিন রাত ফিরলি করে বেড়াচ্ছে গাড়িগুলি। ভারী অদ্ভুত লাগে ওর। পাশ ফিরে শোয়ে মহাদেব। বিনবিন করে দুটো মশা ঘুরছে, পরোয়া করে না। যমুনা এসে পড়লে যেন সমস্ত বিরক্তি কেটে যাবে। মেয়েটার মনের ভিতরটা এখনো পরিষ্কার করে বুঝে উঠতে পারেনি মহাদেব। কেমন যেন ধোঁয়া আটে। মাঝে মাঝে মনে হয় মহাদেব ছাড়া আর কাউকে যেন চেনে না ও। আবার মনে হয় ওটা ওর বয়সের খেলা। মেয়েদের খেলার কি শেষ আছে? মানুষের যত সুখ দুঃখ ভাগ্য নিয়তি সবই তো ওদের হাতে। না, উঠে একবার কুঁজো থেকে গড়িয়ে জল খেয়ে আসে। এখনো আসে না কেন রে বাপু? নাকি ইদ্রিসের সঙ্গে ফষ্টি নষ্টি শুরু করে দিয়েছে? তবে কি এই জন্যে ও চটিতে শুতে চেয়েছিল? হাত দুটো আপনি আপনি শক্ত হয়ে উঠতে থাকে মহাদেবের। না, একবার দেখে আসাই ভালো। টর্চ হাতেই উঠে দাঁড়ায় মহাদেব। দাওয়া থেকে নেমে সামনেই পুকুর। পুকুরের পাড় দিয়ে রাস্তা। পুকুরের ওপারে জঙ্গলের দিকে একবার তাকায়। তাকিয়েই থমকে দাঁড়ায়। একটা মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে মনে হচ্ছে না? কে রে বাবা? ইচ্ছে করে টর্চ জ্বালায় না। যেই হোক, টর্চের আলো পড়লেই পালাবে। কিন্তু কে ও? সারা তল্লাটে যমুনা ছাড়া নেই বা কোথায়? দিনের বেলা দু একটা গাঁ থেকে এলো, এই রাতে ওখানে কে হতে পারে? যেই হোক, মেয়েটা ওই জঙ্গলের দিকে কি করছে? মহাদেব ধীরে ধীরে চোরের মতো পা ফেলে এগোতে থাকে। রহস্যটা ওকে বুঝতেই হবে। হ্যাঁ, মেয়েটা আরো একটু জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ওটা যমুনাই। যমুনা ছাড়া আর কেউ নয়। ঠিক চিনতে পারে মহাদেব। বুকের ভিতর দপদপ করতে থাকে। কি আছে ওই জঙ্গলের দিকে? আবার এই রাতে? সাপ খোপেরও কি ভয় নেই মেয়েটার? আরো এগোয় মহাদেব। পুকুরটার পাক দিয়ে জঙ্গলের দিকে চলে আসে। কিন্তু জঙ্গলটা কেমন যেন নিথর হয়ে পড়েছে। কোথায় গা ঢাকা দিল রে বাবা? একবার ভাবলো চিৎকার করে ডাকে, কিন্তু না, রহস্যটা ওকে বুঝতেই হবে। আরো খানিকটা ভিতরে ঢুকতেই হঠাৎ খসখস করে পাতার শব্দ। চমকে টর্চের ফোকাস ফেলল মহাদেব। যমুনা কোথায়? এ তো একটা দশাশই জোয়ান। টর্চের আলো পড়তে চোখ দুটো যেন রাতের পশুর মতো জ্বলে উঠল। তারপর আর দাঁড়ায় না। চোখ করে জঙ্গলের আরো গভীরে হারিয়ে গেল লোকটা। কালো আবলুসের মতো মুখ, কি ভয়ঙ্কর! কিন্তু কোনো কালে এমন একটা মুখ কি দেখেছে মহাদেব? মনে করতে পারল না। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল লোকটা? কি চায় ও? টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে লোকটাকে আবার দেখবার চেষ্টা করে মহাদেব, কিন্তু বৃথা চেষ্টা। একা একা আর বেশি ভেতরে ঢুকতেও ভয় হয় ওর। টর্চের আলো ঘোরাতে ঘোরাতে আবার ফিরতে শুরু করে ও। আর ঠিক এই সময় আবার চমকে ওঠে মহাদেব। কে? কে ওখানে? কে ওখানে? কে বসে? আবার একটু এগোয় মহাদেব। হ্যাঁ,
যমুনা, এখানে কি করছিস? ওগুলো কি? এক বুক সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে ও। যমুনার চোখের উপরে টর্চ ফেলে, চিকচিক করছে জল। লোকটাকে তাড়িয়ে দিলে গো বাবু। কে লোকটা? কে লোকটা? তাড়িয়ে দিলাম কোথায়? ওই তো পালিয়ে গেল। তা এইগুলো কি নিয়ে এসেছিস? তড়কা রুটি। তড়কা রুটি? কি ব্যাপার? আমার খাওয়াটা না খেয়ে আমি নিয়ে এসেছিলাম। কেন? যমুনা কাপড়ের পুটুলিটা মাটিতে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চলো বাবু, আমি কোথায় শোবো দেখিয়ে দেবে, চলো। হাঁ করে তাকিয়ে থাকে মহাদেব। মানে কি ভেবেছিস তুই? যমুনা মহাদেবের গায়ে গায়ে সেটে দাঁড়ায়। চলো না, সব বলছি গো, চলো। নারী দেহের স্পর্শে মহাদেবের শরীরটা কেমন যেন গলে যেতে শুরু করে। হ্যাঁ, ঠিক আছে, চল। আদরে আদরে খান খান হয়ে যায় মহাদেব। যমুনা সত্যি খেলতে জানবে না? ওই তো বয়স। নিজের বয়সটাকে এই সময় যদি কোনো জাদুমন্ত্র বলে কমিয়ে ফেলা যেত। বড় আফসোস হয় মহাদেবের, আগে কেন দেখা হয়নি এই মেয়েটার সঙ্গে। কিন্তু সে আফসোস ক্ষণিকের। আবার দুহাতে যমুনার দেহটা বুকের মধ্যে চেপে ধরে, তারপর বিড়বিড় করে বলে, ওই লোকটা তাহলে তোর মরদ, মানে তোর স্বামী? যমুনা চোখ বুঝেই উত্তর দেয়, হুম। রোজ রাতেই তাহলে আসে ও? আর তুই ওকে চটি থেকে খাবার নিয়ে গিয়ে খাওয়াস? হুম। আর সেই জন্যই আমার কথা তোর মনে থাকে না? যমুনা আবার চোখ মেলে তাকায়। মহাদেবের পিঠের দিকে হাত দুটো ঝুলে থাকে ওর। মা, মনে থাকবে না কেন? মনে না থাকলে আসি কখনো? এইভাবে তোমাকে ভালোবাসি? মহাদেব কেমন যেন বোকার মতো চেয়ে থাকে, কেমন রহস্যময় মনে হতে থাকে মেয়েটাকে। যমুনা আবার বলে ওঠে, আসলে আমি তোমার 2 নম্বরই গো, 2 নম্বরই, বোঝো? 2 নম্বরই মানে? 2 নম্বরই নই। তোমার 1 নম্বরই না হয় তোমাকে ছেড়ে চলেই গেছে, সে ফিরে এলেই তো আমি। মহাদেব ঘামতে শুরু করে। দেবীর মুখটাই যেন এ সময় আশ্চর্যভাবে ওর চোখের উপরে ভেসে ওঠে। কোনোদিন যে দেবী আর ফিরে আসবে না, এই কথার জোর দিয়ে বলতে সাহসও হয় না মহাদেবের। হাইওয়ে দিয়ে আবার একটা ভারী লরি ছুটে যাওয়ার শব্দ পায় ও। রাত্রিটা ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকে। শেষ হলো আজকের গল্প, শ্রী পরেন গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প 2 নম্বরই বউ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে শুনছেন আমাকে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।